Hi students, welcome back to another English teaching video on my YouTube channel Kaushik's English Teaching. অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্পটার আজকে আমরা লাস্ট পার্ট বা পার্ট 3 পড়বো। আচ্ছা, পার্ট 3 শুরু করার আগে যেখানে আগের দিন শেষ করেছিলাম, আমাদের অ্যাস্ট্রোলজার বাড়ি যাবার জন্য গোছগাছ করছে, সেই সময় অন্ধকারে একটা লোক এলো। অ্যাস্ট্রোলজার মনে করলো যে আমার শেষ সময়ে একটা কেউ এসেছে, শেষ সময়ে কোনো খরিদ্দার এসেছে, খদ্দের, একে একটু মুরগি বানিয়ে যে টাকা ইনকাম হবে, তারপর বাড়ি চলে যাব। তো সে তাকে ইনভাইট করলো এসে বসার জন্য, তার থেকে কথা শুনলে নাকি সে মনটা শান্ত হবে। তো সেই লোকটা কি করেছিল মনে আছে তো, তার হাতটা একদম তার নাকের কাছে দিয়ে বলেছিল, তুই জ্যোতিষী, আমার হাত দেখে বল। তো তারপরে এ যখন বলতে যাচ্ছে, সেই একই রকম ডায়লগ আমাদের অ্যাস্ট্রোলজার দিচ্ছে, এই লোকটাকে কিন্তু অত সহজে বোকা বানানো যাবে না। সে বলেছিল এসব নয়, আমাকে কাজের কথা বলতে হবে। অ্যাস্ট্রোলজার তখন বলেছিল ঠিক আছে, আমি এক একটা প্রশ্নের জন্য 3 পয়সা করে নিই। লোকটা এই কথা শুনে তাকে 1 আনা মানে 4 পয়সা বের করে দিয়েছিল। তো তারপরে যখন সে কথা বলতে যাচ্ছে, আবার তাকে ধরে নিয়ে আমাদের ওই আগন্তুকটা বলল না, এসব কথা নয়। তখন এইভাবে চুক্তি হচ্ছে, দর কষাকষি বাড়ছে, বলছে ঠিক আছে তুমি আমাকে 5 টাকা দেবে। জ্যোতিষী বলল না। শেষমেশ 8 আনায় কথা হয়েছিল যে 8 আনা দিতে হবে, কিন্তু আগন্তুক বলেছিল যদি তুমি ভুল বলো আমাকে 16 আনা দিতে হবে। তো এরপরে যখন আগন্তুকটা ওখানে বসে একটা চুরুট জ্বালিয়েছে, দেশলাইয়ের আগুনের আলোতে কিন্তু এক ঝলক তার মুখটা জ্যোতিষী দেখেছে। তো দেখার পরেই সে ভয়ে বলছে যে না, আমি এইসব চ্যালেঞ্জ করবো না, অনেক দেরি হয়ে গেছে, আমাকে বাড়ি যেতে হবে, আজকে আমাকে ছেড়ে দাও। কিন্তু সেই লোকটা ছাড়বে না, সে তার কবজিটাকে চেপে ধরেছে যে চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, তুমি এরকম বলে বাড়ি যেতে পারবে না। তো যখন দেখছে জ্যোতিষী আর কিছু করার নেই, লোকটা নাছোড়বান্দা, শেষমেশ সে বলতে শুরু করলো, কিন্তু সে অ্যামাউন্টটাকে ডাবল করেছিল। আগে ছিল 8 আনা ও পাবে, ভুল বললে 16 আনা ওকে দিতে হবে। কিন্তু শেষমেশ ওই লোকটাকে বলেছিল আমি যদি ঠিক বলি, এমন কিছু কথা বলি তোমার মন সন্তুষ্ট হয়, তোমাকে কিন্তু আমাকে 16 আনা বা 1 টাকা দিতে হবে। এই বলে সে কিন্তু বলা শুরু করেছিল, এবং দুটো কথা বলেছিল যেখানে আমরা শেষ করেছিলাম। দেখো 7 পাতার এই যে সেকেন্ড প্যারাগ্রাফ, ইউ আর লেফট ফর ডেড, তোমাকে তো মরার জন্য ফেলে রেখে যাওয়া হয়েছিল। এই কথাটা শুনেই উল্টো দিকে থাকা আগন্তুক বলছে আর টেল মি মোর, আমাকে আরো বলো, তুমি কি করে জানলে আমাকে মৃত্যুর জন্য ফেলে রাখা হয়েছিল বা মৃত্যুর মুখে ফেলে রেখে চলে যাওয়া হয়েছিল। আমাদের জ্যোতিষী এই কথাটাই বলেছিল যে তোমাকে তো মরার জন্য ফেলে রেখে যাওয়া হয়েছিল। তো দেখো তারপরে 7 পাতার মাঝখান থেকে আমরা যে পড়াটা শুরু করছি, জ্যোতিষী আরো বলছে এ নাইফ হ্যাজ পাস থ্রু ইউর ওয়ান্স, একটা ছুরি তোমার শরীরের ওপর দিয়ে গেছে। আন্ডারলাইন করো, এ নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স, একটা ছুরির আঘাত তোমার শরীরের ওপর দিয়ে গেছে। সেট দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলল। গুড ফেলো, হায় ভগবান, এই গুড ফেলোটা কে বলছে? উল্টো দিকে থাকা স্ট্রেঞ্জার বলছে এ কি করে সত্যিটা জানলো? প্রথম কথা বলেছে মৃত্যুর জন্য তোমাকে ফেলে রেখে যাওয়া হয়েছিল, তারপরে বলছে একটা ছুরির আঘাত তোমার শরীরের ওপর দিয়ে গেছে, ওর বুকের ওপর দিয়ে কেউ ছুরি চালিয়েছিল। এটা শুনে আগন্তুক বলছে গুড ফেলো, গুড ফেলো মানে এমনিতে হয় ভালো ছেলে বা ভালো লোক, এখানে হবে হায় ভগবান, মানে অবাক হয়ে গিয়ে সে বলছে, দেখো এক্সক্লেমেশন মার্ক আছে। হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার, সে জামাটা সরিয়ে তার বুকের আঘাতটা দেখালো। বেয়ার্ড মানে হচ্ছে এখানে হবে উন্মুক্ত করা, আর স্কার মানে আঘাত। ওই যে ওর বুকের ওপর দিয়ে একটা আঘাত গেছে, ছুরির আঘাত, তো সেই লোকটা কি করলো, হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার, সে জামাটাকে সরিয়ে বুকের উপরে ক্ষতটাকে দেখালো। স্কার মানে হচ্ছে ক্ষত। হোয়াট এলস, আর কি জানো বলো। তার মানে এইবারে ওই আগন্তুক লোকটার বিশ্বাস হয়েছে যে জ্যোতিষী কিন্তু আর মিথ্যা কথা বলছে না বা বানিয়ে বলছে না, এ সত্যিই আমার সম্বন্ধে জানে, কারণ যে কটা কথা বলছে ঠিক বলেছে। তোমার শরীরের ওপর দিয়ে ছুরির আঘাত গেছিল, সত্যি আঘাত আছে, ও জামাটা সরিয়ে বুকের আঘাতটা দেখালো। তারপরে আমাদের জ্যোতিষী বলছে অ্যান্ড দেন ইউ আর পুস্ট ইনটু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড। আচ্ছা, আগের কথাটাও আন্ডারলাইন করবে, ঠিক আছে, এগুলো সব কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তো ও তো গেল আঘাতের কথা, তারপরে কি হয়েছিল দেখো, অ্যান্ড দেন ইউ আর পুস্ট ইনটু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, তারপরে তোমাকে মাঠের কাছে একটা কুয়োতে ফেলে দেয়া হয়েছিল। আন্ডারলাইন করো, মাঠের কাছে একটা কুয়োতে, এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড। ছুরি শুধু চালিয়েছিল তা নয়, ছুরি চালানোর পরে একটা ওয়েল, পাতকুয়া যেটাকে বলি বা কুয়ো বলি, মাঠের কাছে, তাইতে ওকে কি করেছিল, ফেলে দেয়া হয়েছিল। ওই জন্যই কথাটা বলেছিল তোমাকে তো মরার জন্য ফেলে দেয়া চলে যাওয়া হয়েছিল। ইউ আর লেফট ফর ডেড, আবার সেই কথাটা রিপিট হয়েছে, তোমাকে মৃত্যুর জন্য ফেলে রেখে যাওয়া হয়েছিল বা তুমি মরবে জেনেই তোমাকে ফেলে দিয়ে চলে যাওয়া হয়েছিল। এগুলো কে বলছে? জ্যোতিষী ওই আগন্তুকটাকে বলছে। তোমাদের মনে হতে পারে যে কি করে জানলো,
এই জ্যোতিষী তো ভণ্ড জ্যোতিষী। দেখো গল্পটা যখন আমরা শেষ করব বুঝতে পারবো যে জ্যোতিষী যে কথাগুলো বলছে সত্যি, এবং সে কি করে তার অতীতের কথা জানলো তার পেছনেও কিন্তু গল্প আছে। তখন আগন্তুকটা বলছে, আই শুড হ্যাভ বিন ডেড, আমি তো মরেই যেতাম, ইফ সাম পাসার বাই হ্যাড নট চান্স টু পিপ ইন টু দ্য ওয়েল, যদি পাশ দিয়ে যাওয়া কোনো লোক ওই কুয়োটায় উঁকি না মারত। পিপ মানে হচ্ছে উঁকি মারা। বলছে হ্যাঁ, আমাকে যেরকম ভাবে গায়ের ওপর দিয়ে ছুরির আঘাত করে পাত করে ফেলে দিয়ে গেছিল, আমি মরেই যেতাম। কেন বেঁচে আছি? হ্যাড নট চান্স, দেখো লেখা আছে, আন্ডারলাইন করতে পারো, ইফ সাম পাসার বাই হ্যাড নট চান্স টু পিপ ইন টু দ্য ওয়েল, যদি না কোনো ওই পাশ দিয়ে যাওয়ার লোক, পাসার বাই মানে যে রাস্তায় পথ দিয়ে গেছে পথচারী, সে যদি না উঁকি মেরে কুয়োতে দেখতো। তার মানে কেউ উঁকি মেরে কুয়োতে দেখেছিল ভেতরে একটা লোক ওরম পড়ে আছে, তারপর ওকে তুলেছিল, লোকটা তারপর প্রাণে বেঁচেছে। এক্সক্লেম দ্য আদার, অন্যজন বিস্ময়ের সুরে বলল। মানে ওর অতীতের ঘটনা একদম পুরো গড়গড় করে আমাদের জ্যোতিষী বলে দিচ্ছে, ও অবাক হয়ে গিয়ে আবার একটা দুটো কথা অ্যাড করছে তার সাথে। ওভারওয়েলমড বাই এনথুসিয়াজম, সে উদ্দীপনায় যেন ওভারওয়েলমড হয়ে গেল। ওভারওয়েলম মানে কি? বশীভূত হয়ে যাওয়া। প্রচন্ড দেখবে মানুষ অবাক হলে যে সিচুয়েশনটা হয়, ওভারওয়েলমড বাই এনথুসিয়াজম, প্রচন্ড উত্তেজনা বা উদ্দীপনা তাকে যেন ঘিরে ধরলো। ওই যে ওভারওয়েলম মানে ঘিরে ধরা, আর এনথুসিয়াজম মানে উদ্দীপনা, যে এ কি করে জানে আমার সব অতীতের কথা। এইভাবে সে যেন একটা মানে অন্য জগতে চলে গেল, ভাবছে, অবাক হয়ে শুধু তাকিয়ে আছে। তারপরে এবার আমাদের সেই আগন্তুক প্রশ্ন করছে, হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি তাকে কখন পাবো? যে আমার সাথে ওই কাজ করেছে, আমাকে ছুরির আঘাত করেছিল বুকে, আমাকে পাত করে ফেলে দিয়ে গেছে, আমি তাকে কখন পাবো? হি আস্কড, সে প্রশ্নটা জিজ্ঞাসা করলো, ক্লেনচিং হিজ ফিস্ট, ঘুষি পাকিয়ে। ক্লেনচিং হিজ ফিস্ট, ফিস্ট মানে হচ্ছে ঘুষি পাকানো, ক্লেঞ্চ মানে ওটাকে এরকম তারা করে রাগের এক্সপ্রেশন, তাকে কখন পাবো, মানে তোর অতীতের কথাটা মনে পড়ে গেছে, রাগটা হচ্ছে যে আমাকে এরকম ছুরির আঘাত করে পাত করে ফেলে গেছিল, তাকে আমি কখন পাবো। মনে আছে যখন এই আগন্তুকটা এসেছিল, ও এসে জ্যোতিষীকে প্রথম একটা জেনুইন কোয়েশ্চেন করেছিল, আমি যাকে খুঁজে বেড়াচ্ছি, আমার সেই সার্চে আমি সফল হব কি হব না। তার মানে ও কাকে খুঁজছে? যে ওকে মারতে চেয়েছিল, হাফ ডেট করে ফেলে দিয়ে চলে গেছিল, তাকে খুঁজছে। ওর একটাই জানার ইচ্ছা যে তাকে আমি পাবো কি পাবো না। ফার্স্ট সেমিস্টারের অনলাইন ক্লাস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ক্লাস চলছে, তার সাথে অ্যাডমিশনও কিন্তু চলছে। তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে ফার্স্ট কমেন্টে দেখো, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পিন করে দিয়েছি, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। সেখান থেকে তোমরা অ্যাডমিনকে মেসেজ করলে অনলাইন ক্লাসের সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়া হবে। অনলাইন ক্লাসে শুধুমাত্র যে টেক্সট পড়ানো হয় তা নয়, সে তো তোমরা ইউটিউবে পেয়ে যাবে, কিন্তু টেক্সটের পাশাপাশি প্রতিটা লেসন পড়ানোর পরে 50 থেকে 100টা করে কিন্তু এমসিকিউ পিডিএফ ফরম্যাটে দেওয়া হয়, এবং যেখান থেকে তোমরা 100% কমন গ্যারেন্টি পেয়ে যাবে। শুধুমাত্র এমসিকিউ নয়, তার সাথে তোমাদের 5 মার্কসের টেক্সচুয়াল গ্রামার আছে, সেগুলো পর্যন্ত তোমরা কমন পেয়ে যাবে, এবং 5 মার্কসের আনসিন আছে যেগুলোর জন্য মক টেস্ট নেওয়া হয়। তো 40তে 40 তোমরা স্কোর করতে পারবে যদি তোমরা এই অনলাইন কোর্সে জয়েন করো। আর এই অনলাইন ক্লাসের ফিস কিন্তু খুবই কম, প্রতি মাসে মাত্র 200 টাকা। তোমরা প্রতি মাসে 200 টাকা করে পে করে কিন্তু এই অনলাইন ক্লাসটা করতে পারবে। এবং দেখো স্ক্রিনেতে উপরে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারেও তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে অনলাইন ক্লাসের সমস্ত তথ্য জেনে নিতে পারো। তখন আমাদের জ্যোতিষী দেখো উত্তর দিচ্ছে, ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, এই জগতে আর পাবি না, পরের জগতে পাবি। মানে আবার যদি জন্ম নিস, পরজন্মে গিয়ে পাবি, এই জন্মে আর পাবি না। অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, আমাদের জ্যোতিষী উত্তর দিল। আন্ডারলাইন করো, ভিভিআই ফর এমসিকিউ, হি ডায়েড 4 months এগো ইন এ ফার অফ টাউন, ও তো 4 মাস আগেই দূরের এক শহরে মারা গেছে। 4 months এগো, 4 মাস আগে সেই লোকটা মারা গেছে। কোন লোকটা? যেই আগন্তুককে প্রাণে মারতে চেয়েছিল, ছুরির আঘাত করে কুয়োতে ফেলে দিয়েছিল, যাকে আগন্তুক খুঁজছে, বলছে ও তো 4 মাস আগেই ফার অফ টাউন, দূরের এক শহরে মারা গেছে। ওই জন্যই বললো ওকে পরের জন্মে পাবি, এই জগতে আর পাবি না। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুই আর ওকে দেখতে পাবি না। বলছে ওর যা ছিল সব ওর চলে গেছে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, ওর কিছু অংশই তুই আর পাবি না। দ্য আদার গ্রোনড অন হিয়ারিং ইট, অন্যজন এটা শুনে একটু গড়গড় করলো, আর্তনাদ করলো। একটু আগে ঘুষি পাকাচ্ছিল তো, গ্রোন মানে আর্তনাদ করা, রাগের সাথে গড়গড় করলো, যা চলে গেল লোকটা আমার হাত থেকে, আমি আর ওকে পাবো না। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, কিন্তু আমাদের জ্যোতিষী বলে চললো, আগন্তুক রাগ করছে, আমি আর লোকটাকে পেলাম না বদলা নেবার জন্য, জ্যোতিষী তখন বলে চললো। আন্ডারলাইন করো, ভিভিআই ফর এমসিকিউ, আগন্তুকের নাম গুরু নায়ক। এতক্ষণ আগন্তুককে জ্যোতিষী তার পাস্ট হিস্ট্রি বলছিল, পাস্ট স্টোরি, হঠাৎ করে তার নামটা নিয়ে বললো গুরু নায়ক। বলছে এই গুরু নায়ক, তোর নাম গুরু নায়ক তো? ইউ নো মাই নেম,
আপনি আমার নামও জানেন? দ্য আদার সেড, অন্যজন বলল। টেকেন অ্যাবাক, সে চমকে গেল। এই টেকেন অ্যাবাক হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? নিচে দেখো মিনিং লেখা আছে, স্টার্টেলড অর সাডেনলি সারপ্রাইজড, হঠাৎ করে চমকে যাওয়া। স্টার্টেল মানে হচ্ছে চমকে যাওয়া, যে আমার অতীতের গল্প বলছিল, ঠিক আছে, একদম আমার নামও জানে, তাহলে ওই আগন্তুকটার নাম হচ্ছে গুরু নায়ক, মনে রাখবে। দেখো 7 পাতার লাস্ট প্যারাগ্রাফে চলে এসো। জ্যোতিষী তখন আবার তাকে আর এক গল্প বলে যাচ্ছে। অ্যাজ আই নো অল আদার থিংস, তোর নাম কি রে, আমি তোর অনেক কিছু জানি। জ্যোতিষী এখন একটু বেগ পেয়ে যায়, এই জ্যোতিষীকেই ভয় দেখতে দিয়েছিল, কবজি ধরে বলছে চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ। এখন জ্যোতিষী ফর্মে ফিরে গেছে, আচ্ছা অনেক কিছু জানি। গুরু নায়ক, লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে, আমি যা বলছি খুব মন দিয়ে শোন। লিসেন কেয়ারফুলি, লিসেন তোমরা জানো টিচার সাইলেন্ট থাকবে, লিস্টেন বলবে না। লিসেন মানে শোনা, মন দিয়ে শোন, কেয়ারফুলি যা আমি বলছি, এটা আন্ডারলাইন করে রাখো। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি, তোর গ্রাম হচ্ছে 2 দিনের যাত্রাপথ। ডিউ নর্থ অফ দিস টাউন, এই শহরের উত্তরে। এখন যে ঘটনাটা ঘটছে সেটা কিন্তু শহরে, এই শহরের উত্তর দিক বরাবর গেলে জ্যোতিষী আগন্তুককে বলছে তোর বাড়ি তো 2 দিনের পথ, এই যে 2 days জার্নিটা আন্ডারলাইন করো, তোর গ্রাম ওখানে। টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গান, পরের ট্রেনটা ধর আর বাড়ি চলে যা, খবরদার এখানে আর থাকবি না, পরের ট্রেন ধরবি, সোজা গ্রামের উদ্দেশ্যে চলে যা। এখান থেকে উত্তর দিকে 2 দিনের তোর পথ। আই সি ওয়ান্স এগেন গ্রেট ডেঞ্জার টু ইয়োর লাইফ, আমি দেখতে পাচ্ছি তোর জীবনে একটা বড় বিপদ আছে। ইফ ইউ গো ফ্রম হোম, যদি তুই ঘর থেকে বেরোস। ওর জীবনের আগে একবার বড় বিপদ হয়েছে, বুকের ওপর দিয়ে ছুরি চালিয়ে আধমরা করে কেউ পাত করে ফেলে দিয়ে চলে গেছিল। দেখো লাস্ট লাইনে বলছে 7 পাতার আমাদের জ্যোতিষী অ্যাস্ট্রোলজারটা, কাকে বলছে? ওই আগন্তুককে, গুরু নায়ককে। আই সি ওয়ান্স এগেন গ্রেট ডেঞ্জার টু ইয়োর লাইফ, তোর জীবনে একটা বড় বিপদ আছে। ইফ ইউ গো ফ্রম হোম, যদি তুই ঘর থেকে যাস, খবরদার ঘরের বাইরে বেরোবি না, পরের ট্রেন ধরে সোজা বাড়ি যা। হি টুক, বলে নেক্সট পেজে চলে এসো, গল্পের লাস্ট পেজ 8 নাম্বার পাতায়। হি টুক আউট এ পিঞ্চ অফ সেক্রেট অ্যাশ, সে এক চিমটি পবিত্র ছাই নিল। ওর সামনে সব মনে আছে, তোর মাথাতেও সেক্রেট অ্যাশ ছিল, তো পিঞ্চ মানে চিমটি, এক চিমটি এরম পবিত্র ছাই তুললো। অ্যান্ড হেল্ড ইট টু হিম, ওর জন্য ধরলো, বলে নে একটা জিনিস দিচ্ছি, এটা নে। সেটা কি জিনিস আন্ডারলাইন করে রাখতে পারো, পিঞ্চ অফ সেক্রেট অ্যাশ, এক চিমটি পবিত্র ছাই। বলে কি বলছে দেখো অ্যাস্ট্রোলজার সেই আগন্তুককে, গুরু নায়ককে, রাব ইট অন ইওর ফোরহেড, এটা তোর কপালে ঘষে নে। রাব মানে ঘষে নেয়া, বলছে এই যে দিলাম, একদম জাদুময় জিনিস দিয়ে দিয়েছি, কাজ দেবে। এই পবিত্র ছাইটাকে তোর ফোরহেড, কপালেতে ঘষে নে। অ্যান্ড গো হোম, বাড়ি চলে যা। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, আর কখনো দক্ষিণ মুখ হবি না। উত্তর দিকে বাড়ি, উত্তর দিকে চলে যা, খবরদার ওই উত্তর দিক থেকে আর কখনো দক্ষিণ দিকে আসবি না, এটা মনে রাখবে। ওর বাড়িটা বা গ্রামটা হচ্ছে এখান থেকে উত্তর দিকে, তাহলে অবভিয়াসলি শহরটা কোন দিকে হবে? দক্ষিণ দিকে। বলছে আর খবরদার এদিকে আসবি না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, তাহলে তুই 100 বছর বাঁচবি, আর কোনো বিপদ নেই। ঘর থেকে বেরোলেই বিপদ, সোজা ঘরে যাবি, আর কোথাও যাবি না, ঘরেতেই থাকবি। ঘর থেকে বেরোলে বিপদ, আগের পাতায় বললো। আর এখন বলছে যদি না করিস তাহলে ইউ উইল লিভ টু বি 100, তাহলে 100 বছর বাঁচবি, আরামে বাঁচবি। তখন আমাদের ওই যে স্ট্রেঞ্জার গুরু নায়ক প্রশ্ন করছে, হোয়াই শুড আই লিভ হোম এগেন, আমি আর ঘর ছেড়ে কেনই বা যেতে যাব? দ্য আদার সেড রিফ্লেক্টিভলি, এর প্রত্যুত্তরে অন্যজন বলল। রিফ্লেক্টিভলি মানে দেখো নিচে লেখা আছে, ইন এ ওয়ে দ্যাট শোজ, মানে একদম ফলস্বরূপ বলল যে আমি কেনই বা যেতে যাব। সোজা কথা, এই কথাটার অর্থ হচ্ছে আগন্তুক বা গুরু নায়ক সে এদিক ওদিক কেন ঘোরাফেরা করতো গো? ওকে যে ওই রকম হাফ ডেড অবস্থায় ফেলে রেখে চলে গেছিল তাকে খুঁজতে গিয়ে। বলছে যখন আমি জেনেই গেলাম ও 4 মাস আগে মারা গেছে, আমি তাহলে কেনই বার ঘর থেকে বেরোতে যাব? আর তো বদলা নেবার কিছু নেই, সে তো মরে গেছে, তাহলে আমি ঘরেই থাকবো। এখনো পর্যন্ত তোমরা আমার ভিডিওটা দেখছো মানে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। কমেন্টে তোমরা তোমাদের নাম এবং ঠিকানাটাও লিখে দিও, তাহলে আমি জানতে পারবো পশ্চিমবঙ্গের কোন গ্রাম, শহর বা জেলা থেকে আমার স্টুডেন্টরা আমার ভিডিওটা দেখছে। তখন দেখো তারপরে কি হলো, আমাদের সেই গুরু নায়ক বলছে, আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন, আমি তো এদিক সেদিক ঘুরে বেড়াতুম, টু লুক ফর হিম, ওর খোঁজে। এই যে কথাটা, আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন, নাও অ্যান্ড দেন মানে এখানে সেখানে, তখন এখন আমি ঘুরে বেড়াতাম। কেন ঘুরে বেড়াতাম? আমার একটাই উদ্দেশ্য ছিল, টু লুক ফর হিম। লুক ফর জানো ফ্রেজাল ভাব, খোঁজা, ওর খোঁজে, ওই লোকটার খোঁজেই তো আমি ঘুরে বেড়াতাম। আর পেলে কি করতাম, আন্ডারলাইন করো, অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ ইফ আই মেট হিম, যদি ওর সাথে আমার দেখা হতো না, গলা টিপে ওকে মেরে দিতাম।
চোখ মানে হচ্ছে শ্বাসরোধ করা, ঠিক আছে? বলছে আমি তো ঘুরে বেড়াতাম ওর খোঁজে, পেলেই কি করতাম, চোক আউট হিজ লাইফ, ওর জীবনটা আমি একদম দম বন্ধ করে শ্বাসরোধ করে গলা টিপে ওকে মেরে ফেলতাম, কিন্তু ওকে তো আমি কখনো আর পেলাম না। হি সুক হিজ হেড রিগ্রেটফুলি, সে অনুতাপের সুরে মাথা নাড়ালো। রিগ্রেটফুলি মানে অনুতাপ, দুঃখ করে বলছে পেলাম না, ওকে যদি পেতাম মেরে শান্তি পেতাম, কিন্তু আমি ওকে পেলাম না। বলে দেখো আবার বলছে যেটা আমি বললাম, হি হ্যাজ এসকেপ মাই হ্যান্ডস, ও আমার হাত থেকে পালালো। একটু আগে এরকম ঘুষি পাকিয়েছিল, এরকম তার আক্ষেপের সুরে বলছে আমার হাত থেকে পালালো, পেলে গলা টিপে ওকে মারতুম, তবে আমার শান্তি হতো। আই হোপ অ্যাট লিস্ট, আমি ন্যূনতম বা অন্তত এটা আশা করি, হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভ, ও যেমনটা যোগ্য অন্তত যেন তেমন ভাবে মরেছে। সোজা কথাই বলতে চাইছে, আচ্ছা কিভাবে মরেছে একটু বলতে পারবেন? ও তো আমার সাথে এরকম করেছিল, আমি পেলে ওকে গলা টিপে মারতাম। আই হোপ অ্যাট লিস্ট মানে অন্তত, অন্তত আমি আশা করি হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভ, ও যেমনটা যোগ্য যেন সেরম ভাবে মরে, ও আমার সাথে খারাপ করেছে, ও যেন কষ্ট করে মরে। তখন আমাদের অ্যাস্ট্রোলজার বলছে ইয়েস, হ্যাঁ, সেট দ্য অ্যাস্ট্রোলজার, আমাদের জ্যোতিষী বলল। হি ওয়াজ ক্রাস্ট আন্ডার এ লরি, ও তো একটা লরির নিচে চাপা পড়েছিল, আন্ডারলাইন করে রাখো, হি ওয়াজ ক্রাস্ট আন্ডার এ লরি, এটা থেকেও কিন্তু টেক্সচুয়াল গ্রামার আসতে পারে। ও একটা লরির নিচে চাপা পড়েছিল, এখানে ক্রাস্ট মানে হচ্ছে পিষে যাওয়া। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, অন্যজন এটা শুনে কৃতজ্ঞ অনুভব করলো, বললো বাহ ঠিক হয়েছে। ও চেয়েছিল নিজের হাতে মারতে, যাই হোক মারতে তো পারেনি। জিজ্ঞাসা করলো কিভাবে মরেছে, অন্তত যেরকম ভাবে ও যোগ্য যেন সেভাবে মরে। জ্যোতিষী বলল যে ও লরির নিচে চাপা পড়েছে, এবং আমরা এটাও জানলাম 4 মাস আগে সেটা কিন্তু একটা দূর শহরে হয়েছে। এরপরে কি হলো দেখো, দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস, জায়গাটা একেবারেই নির্জন হয়ে গেছিল সেই সময় যখন জ্যোতিষী তার জিনিসপত্র তুললো। এখানে আর্টিকেলস মানে হচ্ছে তার সেই সরঞ্জাম, ইকুইপমেন্ট বা প্যারাফার্নেলিয়া, যেগুলো আমরা আগে পড়েছি। এর আগেই আমরা দেখেছিলাম যখন বাদাম বিক্রেতা তার আগুন নিভিয়েছে, জ্যোতিষী কিন্তু বাড়ি যাবে বলে প্রস্তুত হচ্ছিল, এই লোকটা এসে গেল বলে আরো ধরো এখানে 1 ঘন্টা মতো সময় কেটে গেছে। তো এর পরে যখন আমাদের জ্যোতিষী অবশেষে, ও তো ওকে বাড়ি যেতে দেয়নি, হাত ধরে রেখে দিয়েছিল, যখন সরঞ্জাম তুললো জায়গাটা পুরো নির্জন হয়ে গেছে, মানে রাত অনেকটা হয়ে গেছে। অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, জ্যোতিষী তার সরঞ্জামগুলো ব্যাগের মধ্যে ভরলো। দ্য গ্রিন স্যাপ্ট ওয়াজ অলসো গান, সেই যে একটা সবুজ রঙের ক্ষীণ আলো এসেছিল সেই আলোটা পর্যন্ত চলে গেছে। আগে একটা গ্রিন স্যাপ্ট এসে পড়ছিল একটা অজানা দূর জায়গা থেকে তার পায়ের সামনে মাটিটায়, সেটাও চলে গেছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, পুরো জায়গাটা এখন অন্ধকার আর নীরবতায় ভরে গেছে। যখন লোকটা এসেছিল তখনও দেখবে পাশ দিয়ে গাড়ি যাচ্ছিল, লোকজন কথা বলছিল, একটু একটু শব্দ আসছিল, সামান্য একটু আলোও ছিল, কিন্তু এখন জায়গাটা কিন্তু পুরোটাই ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, অন্ধকার আর পুরো নীরব। তোমাদের মনে হবে সে কখন গেল, যা বলার বলে দিয়েছে, টাকা দিয়েছে কি না দিয়েছে সেটাও আমরা পড়বো। তার আগে দেখো লেখা আছে দ্য স্ট্রেঞ্জার হ্যাড গান অফ ইনটু দ্য নাইট, ওই যে আগন্তুক গুরু নায়ক সেই অন্ধকারেই রাতের মধ্যে চলে গেল, মানে ওর যা জানার ছিল জানা হয়ে গেল, চলে গেল। দেখো যাওয়ার আগে কি করেছে, আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, যাওয়ার আগে সে জ্যোতিষীকে বেশ হাত ভর্তি টাকা দিয়ে গেছে। হ্যান্ডফুল অফ কয়েন্স মানে কত টাকা কিন্তু এখন এখানে লেখা নেই, সেটা পরে জানতে পারবো। হ্যান্ডফুল অফ কয়েন্স মানে কি, হাত ভর্তি টাকা, মানে এক হাতে যতগুলো কয়েন বা টাকা ধরেছে সেই কটা ওর হাতে দিয়ে গেছে। এই হ্যান্ডফুল অফ কয়েন্সটাও আন্ডারলাইন করে রাখো। যাওয়ার আগে কিন্তু কথা মতো সেই আগন্তুক বা গুরুনায়ক টাকা দিয়ে গেছে, কত টাকা সেটা জ্যোতিষীর বউ গুণে বলবে, একটু পরেই পড়বো। দেখো তারপরে কি হলো, নেক্সট প্যারাগ্রাফ, ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, প্রায় মাঝরাত হয়ে গেছিল যখন জ্যোতিষী তার বাড়ি গেল। আন্ডারলাইন করো, নিয়ারলি মিডনাইট মানে প্রায় 12টা বাজবে। ভাবো অন্যদিন হয়তো 9টা-10টার সময় বাড়ি চলে আসে, আজকে তার বাড়ি ফিরতে প্রায় মাঝরাত হয়ে গেল। মাঝরাত মানে 12টার সময় বোঝানো হয়েছে। তো আমাদের জ্যোতিষী ঘরে পৌঁছালো। এমসিকিউ আসতে পারে, যেমন এটা মনে রাখবে একদম প্রথম লাইনে পড়েছিলাম, 12টার সময় করেই কিন্তু আমাদের জ্যোতিষী সেই তেঁতুলতলায় বসে তার সরঞ্জাম ছড়িয়ে বিজনেস শুরু করে। আর এই দিনকে সে বাড়ি পৌঁছেছিল কিন্তু কখন, রাত 12টার সময় করে। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম এট দ্য ডোর, বউ তার জন্য দরজার কাছে অপেক্ষা করছিল। বউ ভাবছে কি ব্যাপার, বর তো অনেক তাড়াতাড়ি চলে আসে, আজকে এত দেরি হচ্ছে কেন, চিন্তায় দরজার সামনে দাঁড়িয়েছিল। অ্যান্ড ডিম্যান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, ব্যাখ্যা দাবি করলো। 5-10 মিনিট দেরি হলেই জানতে চাই কি ব্যাপার, আর আজকে এত দেরি হয়ে গেছে। বউ বলছে এই কি ব্যাপার বলো, এত দেরি করে এসেছো কেন। ডিম্যান্ডেড অ্যান এক্সপ্লেনেশন,
ডিম্যান্ড করা মানে দাবি করা, এক্সপ্লেনেশন ব্যাখ্যা। তোমার দেরি হওয়ার কারণ কি, বরের থেকে জানতে চাইলো আমাদের জ্যোতিষীর বউ। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার অ্যান্ড সেড, তখন আমাদের জ্যোতিষী কি করলো, তার দিকে টাকাটা ছুঁড়ে দিল। মানে ভাবছে ওই জিজ্ঞাসা করছিস দেরি কেন হয়েছে, এনে টাকা নিয়ে নে। মানে বেশি টাকা ইনকাম করে এলেই বউ আর কিছু জিজ্ঞাসা করবে না। ফ্লাং মানে ছুঁড়ে দেয়া, এই হাতে করেই নিয়ে এরকম হাতটা বাড়ালো, বউ খুশি হয়ে যাবে, বেশি টাকা ইনকাম করেছে বর। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার অ্যান্ড সেড, তাহলে সেই যে হাত ভর্তি টাকাটা বা কয়েনগুলো তার দিকে দিয়ে বলল, কাউন্ট দেম, গুনে দেখো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একটা লোক এই সব টাকা দিয়েছে। অন্য সময় বিজনেস করলেও কি করে, এক একটা প্রশ্নের জন্য 3 পয়সা, কেউ 3টে প্রশ্ন করলো, 4টে করলো, 10-12 পয়সা করে পায়। 3টে হলে 9 পয়সা, 4টে হলে 12 পয়সা। এক মুঠো কয়েন বউকে দিয়ে বলছে গুনে দেখ, একটা লোক সব টাকা দিয়েছে আমাকে। 12.5 আনাস, আন্ডারলাইন করো। সি সেড, প্রোনাউনটা লক্ষ্য করো, সি, এটা অ্যাস্ট্রোলজারের বউ গুনে বলল 12.5 আনা। 12.5 আনাস, ভিভিআই পর এমসিকিউ, কত টাকার চুক্তি হয়েছিল? 16 আনা। তাহলে 16 আনা কিন্তু দেয়নি, 12.5 আনা। আর আমাদের জ্যোতিষী অন্ধকারে আর গুনেও নেই, হাত ভর্তি দিয়েছে, নিয়ে চলে এসেছে। কিন্তু বউ গুনে বলল 12.5 আনাস, 12.5 আনা। কাউন্টিং, বউ গুনতে গুনতে বলল। সি ওয়াজ ওভার জয়েড, জ্যোতিষীর বউ প্রচন্ড খুশি হলো, 12.5 আনা একজন দিয়েছে, বিরাট ইনকাম হয়েছে। আই ক্যান বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট টুমোরো, আন্ডারলাইন করো। আগামীকাল আমি গুড় এবং নারকেল কিনতে পারবো। জ্যাগারি মানে হচ্ছে গুড়, আর কোকোনাট তো জানো নারকেল। এই দুটো জিনিস আগামীকাল জ্যোতিষীর বউ কিনবে। কেন কিনবে তারপরেও আন্ডারলাইন করবে। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও, বাচ্চাটা বেশ কয়েকদিন ধরে মিষ্টি খাবার কথা বলছে। এই যে টেক্সচুয়াল গ্রামার পড়বে, এই লাইনটা দিয়েও এখন বলতে পারে এটা কোন টেন্স। তোমরা এর আগে 9-10 অজস্রবার পড়েছো। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অতীতকালে শুরু হয়েছে, বর্তমানেও চলছে। মানে এই যে জ্যোতিষীর যে বাচ্চা মেয়ে আছে একটা, সে ধরো 10 দিন বা 1 সপ্তাহ আগে থেকে মিষ্টি খাবার বায়না করছিল, এখনো বায়না করছে, ওই জন্য হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও। তো জ্যোতিষীর বউ বলছে মেয়েটা অনেক দিন ধরেই খালি মিষ্টি খাবে বলছে। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি তার জন্য বেশ ভালো কিছু বানাবো। নাইস স্টাফ মানে ভালো কিছু। তো গুড় আর নারকেল দিয়ে কি বানানো যায়? নাড়ু বানাবে। তখন মিষ্টি বলতে এটাই হয়তো, বলছে আমি কালকে ওইটা কিনে মেয়েটার জন্য মিষ্টি বা নাড়ু বানাবো। আমাদের জ্যোতিষী কি বলছে শোনো। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, শুয়োরটা আমাকে ঠকিয়েছে। সোয়াইন মানে হচ্ছে শুয়োর, শুকর ভালো কথাই বললে। হ্যাজ চিটেড মি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বলছে শুয়োরটা আমায় ঠকালো। 16 আনা বলে কত দিয়েছে? 12.5 আনা। বউ খুব খুশি হয়েছে, জ্যোতিষী বলছে 3.5 আনা কম, আমাকে শুয়োরটা ঠকিয়েছে। হি প্রমিসড মি এ রুপি, আন্ডারলাইন করো, সে আমাকে 1 টাকা দেবে বলেছিল, 1 টাকাটাই কিন্তু 16 আনা। সেড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলল। সি লুকড আপ অ্যাট হিম, তার বউ তখন তার দিকে তাকালো। ইউ লুক ওরিড, এই তোমাকে তো বেশ চিন্তিত মনে হচ্ছে। হোয়াট ইজ রং, কি হয়েছে গো? বউয়েরা ঠিক বুঝতে পেরে যায় বরেদের মনে কি চলছে। 12.5 আনা কামিয়ে এলে কি হবে, যা করে কামিয়েছে ও জানে কত টেনশন হয়েছে। বউ দেখো, প্রোনাউনটা লক্ষ্য করো, সি লুকড আপ অ্যাট হিম, সি মানে অ্যাস্ট্রোলজারের বউ, অ্যাস্ট্রোলজারের দিকে চেয়ে বলছে ইউ লুক ওরিড। ওরিড মানে চিন্তিত, তোমাকে এত চিন্তিত লাগছে কেন গো? হোয়াট ইজ রং, রং মানে ভুল, কি ভুল হয়েছে নয়, কি ব্যাপার, কি হয়েছে বলো। জ্যোতিষী উত্তরে বলছে নাথিং, কিছু নয়, বলছে কিচ্ছু নয়। আফটার ডিনার, এরপরে রাতের খাবার যখন মিটলো, 12টা বেজে গেছে, রাতের খাবার খাওয়া হলো। সিটিং অন দ্য পাওয়েল, এই যে এই কথাটার উচ্চারণটা বিভিন্ন রকম হয়, PYOL। পাওয়েল মানে দেখো নিচে লেখা আছে লো বেঞ্চ, নিচু বেঞ্চকে বলা হয়। আফটার ডিনার, রাতের খাবার পর, সিটিং অন দ্য পাওয়েল, ছোট বা নিচু বেঞ্চির ওপরে বসে, হি টোল্ডার, জ্যোতিষী তার বউকে বলতে লাগলো। এইবার আমরা জানতে পারবো এই যে তোমাদের মনে এত প্রশ্ন, কিভাবে তার অতীতের গল্প সব বলে দিল, কেন ভয় পাচ্ছিল, এইবার আমাদের জ্যোতিষী তার বউকে বলবে এবং আমরাও জানতে পারবো কি ব্যাপার। তো দেখো জ্যোতিষী তার বউকে বলছে, ডু ইউ নো, তুমি জানো, এ গ্রেট লোড ইজ গান ফ্রম মি টুডে, আজ আমার মন থেকে একটা বড় ভার নেমে গেল। গ্রেট লোড, গ্রেট লোড মানে হচ্ছে বড় একটা ভার, আমার মনেতে আমি একটা বোঝা বয়ে আনতাম, এটাও আন্ডারলাইন করে রাখতে পারো। ডু ইউ নো, তুমি জানো, এ গ্রেট লোড ইজ গান ফ্রম মি টুডে, আজ আমার মন থেকে একটা বড় বোঝা নেমে গেল। একটা ভারী বোঝা আমি এতদিন বহন করে আনতাম আমার মনে মনে, সেই গ্রেট লোড
সেই বড় বোঝাটা আমার মন থেকে নেমে গেল। কি সেই বড় বোঝা? আন্ডারলাইন করো। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স। আমি ভাবতাম এই বছরগুলো ধরে আমার হাতে কোনো মানুষের রক্ত লেগে আছে, অর্থাৎ আমি কাউকে খুন করেছি। এই লাইনটাও আন্ডারলাইন করবে। আই থট, আমি ভাবতাম, আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস, আমার হাতে কোনো মানুষের রক্ত লেগে আছে অল দিস ইয়ার্স, এই কয়েক বছর ধরে। এবার হাতে রক্ত লেগে আছে মানে কি গো? আমার হাতে কারোর খুন হয়েছে, আমি কাউকে মেরেছি। আমি এই বছরগুলো ধরে, সেই কবে থেকে, যেদিন থেকে ও গ্রাম থেকে পালিয়ে শহরে এসেছিল, বলছে আমি এইটাই খালি ভাবতাম। আমার মনেতে একটা বড় বোঝা ছিল যে আমার হাতে কারো খুন হয়েছে, সেই বোঝাটা আজকে নেমে গেল। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম। আন্ডারলাইন করো। এই কারণেই তো আমি ঘর থেকে পালিয়ে এসেছিলাম। তোমাদের মনে আছে? গ্রাম ছেড়ে কোনো গ্রামবাসী সহজে আসে না, বলেছিল মাঝখান দিয়ে যেন ওসিয়ান ফ্লোট বিটুইন, মহাসাগর চলে গেছে। কিন্তু ও কোনো রকম কাউকে না বলে নিজের গ্রাম ছেড়ে পালিয়ে এসেছিল। 200 মাইল না আসা পর্যন্ত রেস্ট নেয়নি। বলছে ওই কারণেই তো আমি গ্রাম ছেড়ে চলে এসেছিলাম। তাহলে সব আগের প্রশ্নের উত্তর এখানে পাওয়া যাচ্ছে। ও কেন পালিয়ে এসেছিল? কারণ ও জানতো ও কাউকে খুন করেছে, ওর হাতে মার্ডার হয়েছে, ধরা পড়ার ভয়ে পালিয়ে এসেছিল। দেখো লেখা আছে, আমি পালিয়ে এসেছিলাম, সেটেল ডাউন হেয়ার, আমি এখানে এসে সেটেল হই, এখানেই ঘর বাড়ি করি। এই যে জ্যোতিষী হবার যে ফাঁদ পাতি, লোককে বোকা বানাই, এই কথাটাও আগে ছিল। ও যখন জীবন শুরু করেছিল জ্যোতিষী হবার ইচ্ছা ওর একেবারেই ছিল না, কিন্তু কেন এখানে এসে জ্যোতিষী হতে হয়েছিল? কিছু কাজ নেই তাই এখানে সেটেলড হয়েছিল। এবং তারপরে লেখা আছে অ্যান্ড ম্যারিড ইউ, তোমাকে বিয়ে করেছিলাম। বউকে বলছে আমার তো নালে গ্রামে এসেই, মনে আছে তো, গ্রামেই কারোর সাথে বিয়ে হতো, আমি এখানে এসে পালিয়ে এসে সেটেল হয়ে তোমাকে বিয়ে করে এখানেই থাকছি এই কারণে। হি ইজ অ্যালাইভ, আন্ডারলাইন করো, সে এখনো বেঁচে আছে। তার মানে এতদিন ধরে অ্যাস্ট্রোলজার যে ভাবতো আমার হাতে যার খুন হয়েছে, সে আসলে কিন্তু বেঁচে আছে। এই কথা শুনে বউ দেখো কি করলো, সি গ্যাপসড, সে হাঁপিয়ে উঠলো, বলছে বলো কি গো, তুমি কাউকে খুন করেছিলে? দেখো তারপরেই লেখা আছে ইউ ট্রাইড টু কিল, তুমি কাউকে মারার চেষ্টা করেছিলে। বউ জানতো বর খুব ভালো, জ্যোতিষী হয়ে লোকের এ দেখে, তো যাই হোক, সে যদি ভুল ভালো বলে, অন্তত এটা কোনোদিন ভাবেনি তার বউ, তার বর কাউকে কোনোদিন মারতে চেয়েছিল। বলছে কি বলো, তুমি কাউকে মারতে চেয়েছিলে? এবার দেখো গল্পের শেষ অংশটা এসে আমাদের জ্যোতিষী বলছে, একদম গল্পের লাস্ট প্যারাগ্রাফ, ইয়েস, হ্যাঁ, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে, হোয়েন আই ওয়াজ এ সিলি ইয়ংস্টার, যখন আমি বকাটে টাইপের ছেলে ছিলাম। সিলি হচ্ছে বোকা, ইয়ংস্টার হচ্ছে, এ তো ইয়ংস্টার মানে আমরা যে ইয়ংস্টার বলি সেটা নয়, বলছে তখন একটুখানি হ্যাঁ ছাবড়ি টাইপের ছিলাম, চ্যাংরা, আরো ভালো বলতে হবে, চ্যাংরা গোছের বকাটে ছিলাম আমাদের গ্রামে তখন। দেখো কেন মারতে চেয়েছিল, লেখা আছে, আন্ডারলাইন করে যাও। সবকিছু গল্পটার টুইস্ট হচ্ছে এই শেষের দিকে। উই ড্র্যাঙ্ক, আমরা একটু মাল খেয়েছিলাম, নেশাটা বেশি হয়ে গেছিল। গ্যাম্বেল, জুয়া খেলেছিলাম, সব আন্ডারলাইন করো। ড্র্যাঙ্ক হচ্ছে ড্রিঙ্কের পাস্ট টেন্স, হচ্ছে পেটে জলটা একটু বেশি পড়েছিল। গ্যাম্বেল মানে গ্যামলিং করা, মানে জুয়া খেলা, জুয়া খেলছিলাম। অ্যান্ড কোয়ারেলড ব্যাডলি ওয়ান ডে, একদিন প্রচন্ড ঝগড়া হয়েছিল। মালের ঘোরটাও বেশি ছিল, নেশাটা, জুয়াতে হয়তো টাকা হেরে গেছে। কোয়ারেলড ব্যাডলি, ব্যাডলি মানে প্রচন্ড ঝামেলা, লড়াই হয়েছিল, ঝগড়া। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, এই এখন এসব ভেবে কি হবে? টাইম টু স্লিপ, চলো ঘুমানোর সময় হয়েছে, মানে অনেক রাত হয়ে গেছে, আবার কালকে আবার মুরগি বানাতে যেতে হবে। হি সেড ইয়নিং, সে হাই তুলতে তুলতে বলল, ইয়নিং মানে হাই তোলা, আমাদের জ্যোতিষী হাই তুলতে তুলতে বলল আর এসব কথা এখন ভেবে লাভ নেই। অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য পাল, এবং সে কি করলো, ওই যে নিচু বেঞ্চ সেইটাতে কি করলো, স্ট্রেচড, হাত পা ছড়িয়ে শুলো। দাঁড়াও, এখনো গল্প শেষ হয়নি, এবার যেটা বলছি শোনো। তাহলে এই যে কথাগুলো, এবার আগে যে গল্পটা বললাম আর এখনটা শোনো। তার মানে এই যে গুরু নায়ক, এ হচ্ছে ওর গ্রামেরই লোক, আমাদের যে এখন অ্যাস্ট্রোলজার। এরা দুজন বন্ধু ছিল, মদের ঘোরে জুয়া খেলে মারামারি করে আমাদের জ্যোতিষী কি করেছিল, ওই গুরু নায়কের গায়ের ওপর দিয়ে ছুরি চালিয়েছিল। ও ভেবেছিল মরে গেছে, ওকে কুয়োতে ফেলে দিয়েছিল, ফেলে দিয়ে ও গ্রাম ছেড়ে চলে এসেছিল শহরে, এখানে এসে অ্যাস্ট্রোলজারের বিজনেস শুরু করেছিল। ও কি ভাবতো, ওই লোকটা মরে গেছে, এখানে বেশ লোককে বোকা বানায় থাকে। কিন্তু ওই দিন রাত্রিরে কি হলো, ওই লোকটা যখন এলো তখন অ্যাস্ট্রোলজার বুঝতে পারেনি অন্ধকারে, ও জানে ওকেও বোকাবো, নিয়ে দেবো, টাকা নিয়ে চলে যাব। ওই যে বারবার আমি কথাটা বলছি, যখন চুরুটটা ধরানোর জন্য দেশলাই কাঠিটা জ্বালালো, ওই যে দেখতে পেলো একবার মুখটা, দেখে বললো এই রে, এ তো গুরু নায়ক। বন্ধুকে আর চিনতে পারবে না, এ তো 5-6 বছর 7 বছরের ঘটনা।
যে এ এখনো বেঁচে আছে। একটা কথা মনে আছে, যখন ওর হাতটা ধরেছিল কেঁপে উঠেছিল, বলছে না না আমি এসব চ্যালেঞ্জ করি না, আমাকে বাড়ি যেতে হবে। তার মানে ও ভয় পেয়ে গেছিল। তারপরে দেখছে যখন ও নাছোড়বান্দা ছাড়বে না, বলছে না আমাকে যদি উত্তর দিয়ে যাও সব টাকা তোমার দিয়ে দিতে হবে। তখন দেখলো সত্যিই তো, আমি যদি একটু সাহস করি, আমি তো এর পাস্ট হিস্ট্রি জানি, আমি গড় করে বলে দেবো। ওই জন্যেই 8 আনাটাকে ডবল করে 16 আনা করেছিল। এবং যা যা কথা বললো, তোমাকে তো মরার জন্য ফেলে রেখে দেওয়া হয়েছিল, ওই ফেলে রেখে গেছিল। তারপরে বলল তোমার শরীরের উপর দিয়ে ছুরির আঘাত দেখালো। তারপরে ওর নাম বলল গুরুনায়ক, বললো হ্যাঁ জানো। এবারে শোনো, আমাদের যে আগন্তুক সে বলছে আমি ওকে খুঁজে বেড়াচ্ছি, ওকে মারবো। এবার ওই তো মেরেছে, তো সেটা তো আর বলতে পারবে না, তাই কি বললো, ও 4 মাস আগে মরে গেছে। কেমন ভাবে, লরির তলায় চাপা পড়ে। কিন্তু ও মরেই নে, সেই হচ্ছে আমাদের জ্যোতিষী। আবার ওকে ওয়ার্নিং দিল, তোর বাড়ি এখান থেকে 2 দিনের পথ উত্তরে। তো ওর বাড়ি ও কি করে জানবে, ওরও তো সেই গ্রাম। বললো যা পরে ট্রেন ধরে চলে যা, দক্ষিণ দিকে আর কোনোদিন আসবি না। সোজা কথা, ওকে এমন ভয়ও দেখিয়ে দিল ও কোনোদিন আর এখানে আসবে না। এক চিমটে পবিত্র ছাই দিয়ে বলল মাথায় মেখে চলে যা, তুই ঘরে থাকলে 100 বছর বাঁচবি, বেরোলে তোর বিপদ। তখন লোকটাও বলল আমি আর বেরোবো কেন, আমি যাকে মারবো বলে খুঁজে বেড়াতুম সে তো মরেই গেছে। কিন্তু সে আর কেউ নয়, সে হচ্ছে ওই খোদ জ্যোতিষী। তাহলে জ্যোতিষী দেখেছো, নিজের বুদ্ধি খাটিয়ে যেমন লোককে বোকা বানায়, এমনই তার সাথে ঘটনা ঘটলো। তারই গ্রামের বন্ধু, তার সাথেই দেখা। ও ভাবতো এতদিন ওকেই আমি মেরেছি, তাকেও শেষমেশ বোকা বানিয়ে 12.5 আনা কামিয়ে নিল। আবার তাতেও সন্তুষ্ট হয়নি, 3.5 আনা কমনে বলছে শুয়োরটা আমায় ঠকিয়েছে। ভালো লাগলো গল্প? এই গল্পের শেষ টুইস্টের জন্যই বেশি ভালো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।